শেখ হাসিনার একটি সাম্প্রতিক মন্তব্য নিয়ে, যে বাংলাদেশের পুলিশ নাকি এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থা নিতে পারে। এ ধরনের কথা তিনি বলেছেন। আবার তিনি এটাও বলেছেন যে তিনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে দেশকে চালাবে। এ ধরনের একটি প্রশ্নও কিন্তু তিনি ছুড়ে দিয়েছেন। তো যেটা প্রশ্ন হচ্ছে যে আসলে তার মনে কেন এ ধরনের একটা চিন্তা বারেবার উকি দিচ্ছে যে তিনি ক্ষমতায় থাকবেন না, বা তিনি ক্ষমতায় না থাকলে দেশ কে চালাবে? এ ধরনের প্রসঙ্গ তিনি নিজে থেকেই বারেবার অবতারণা করছেন। আবার তার সাথে তিনি আবার জুড়ে দিচ্ছেন যে তিনি আমেরিকান স্টাইলে আন্দোলন দমন করবেন। অথচ আমেরিকান স্টাইলটা যে কি এটাই তো তিনি জানেন কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের মনে প্রশ্ন আছে। তো চলুন আমরা একটু সেই ভিডিও ক্লিপটি একটু দেখে নেই, তারপর আমরা আলোচনায় ফিরে আসছি। সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি যা বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে, যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজে আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকরা বোধহয় ব্যাপারে আমাকে সমর্থন করবেন। তো এখন জাকব মিল্টন, আমি জানতে চাই আপনার কাছে যে আসলে আমেরিকান স্টাইল বলতে তিনি কি বোঝাচ্ছেন? কারণ তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সেও তো আমেরিকাতে অনেক দিন ছিল, এবং সে যখন ছিল তখন তো সে নানা সময়, আপনি জানেন যে নানা অপরাধে তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল, আমেরিকান পুলিশই তাকে গ্রেপ্তার করেছিল। তার মার্কশট আমরা দেখেছি, স্পিড ব্রেক করেছিল, মদ খেয়ে গাড়ি চালিয়েছিল, প্রস্টিটিউশন করতে গিয়ে ধরা খেয়েছিল। তো উনি কি ওই ধরনের কথা বলছেন যে আমেরিকান পুলিশ মানে স্টাইলে বাংলাদেশের পুলিশ মানে ব্যবস্থা নেবে? আমেরিকান পুলিশ তো ওই সাবেক প্রধানমন্ত্রী বা বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তার সন্তান বা কি, এগুলি তো তারা বিবেচনা করে না যখন গ্রেফতার করতে যায়। আর বাংলাদেশের পুলিশ তো আপনি জানেন যে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তো গ্রেফতার করে থাকে। তো এই সামগ্রিকভাবে তার এই মন্তব্য নিয়ে আমি আপনার বিশ্লেষণ জানতে চাই। অটোক্র্যাট যারা যারা বিদেশিদের তাবেদার হয়ে অন্য দেশের সরকার প্রধান হয়ে নিজের স্বার্থ উদ্ধার করে, তাদের কাছ থেকে এ ধরনের কথাবার্তা ইউজুয়াল। এখন কথা হচ্ছে এই কথাগুলোকে হাইলাইট করছে কারা, এই কথাগুলোকে মার্কেটিং কারা করছে? বাংলাদেশের সাংবাদিক নামক পাঁচাটা সামাজিক প্রস্টিটিউট যারা আছে, সোশ্যাল প্রস্টিটিউট, যারা ইন্ডিভিজুয়াল বেনিফিটের জন্য সাংবাদিকতা করে, ইন্ডিভিজুয়াল বেনিফিটের জন্য রাজনীতি করে, ইন্ডিভিজুয়াল বেনিফিটের জন্য হিউম্যান রাইটসের অ্যাক্টিভিস্ট হিসাবে নিজেদেরকে জাহির করে, সামাজিক প্রস্টিটিউট হয়েও রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়। এই লোকগুলোর তারা মেইন অবজেক্টর থেকে, অর্থাৎ মূল বিষয় থেকে তারা সরে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রসঙ্গে তারা কথাবার্তা বলে, এবং কথাবার্তাগুলো বলার জন্য তারা কি করে, লোকজন জড়ো করে। এখন নারায়ণচন্দ্র পালের বংশধর হাসিনা শেখ কাউকে, জনগণকে তো আর সে পায় না, কারণ জনগণ যদি তাকে হাতের নাগালে পায় কোনো সময়, আর সে যদি গণভবনে না থাকে, এই বেটির হাড় মাংস চামড়া আলাদা করে ফেলবে, তোকে তাকে স্ট্যাম্পিট করবে, পাড়ায় মেরা ফেলাইবে বেটির। এখন কথাটা হচ্ছে এই কথাগুলোকে আমরা মার্কেটিং করি অনলাইনে, আমি মার্কেটিং করি, আমার ভাই সাকিব মার্কেটিং করে, আমার ভাই টিটো মার্কেটিং করে, এবং অনলাইনে বহু লোকজন এই বেটির কথাবার্তাগুলোকে আমরা অনেক সময় মার্কেটিং করি। এখন এই কথাটাকে যদি
শাব্দিক অর্থে, বাস্তব অর্থে, শিক্ষার আলোকে অথবা প্র্যাগমেটিক ওয়েতে আমি যদি এটাকে নিয়ে মন্তব্য করতে চাই, একটা জিনিস আপনি দেখেন, আজকের এই বেটি বলছে যে বাংলাদেশ কে চালাবে, আমার এই প্রশ্ন। অর্থাৎ সোনাগাছিতে বৈশা কোনো এক বেশ্যা বলে যে সোনাগাছির নেতৃত্ব কে দিবে। হাসিনা মাগিকে যদি কেউ জিজ্ঞাসা করে, মাগি তুই প্রস্টিটিউশনের সর্দারি করবি তো সোনাগাছিতে চলে যা, তুই এইখানে বসে আছিস কেন? কারণ সোনাগাছির নেতৃত্ব দেওয়ার জন্য এক বেশ্যা আর এক বেশ্যায় চুলাচুলি করুক, আমার কিছু আসে যায় না, কিন্তু বাংলাদেশ তো কোনো প্রস্টিটিউশন না, বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ। একটা জিনিস আমাদের বাংলাদেশি লোকজন এবং বিজ্ঞ শিক্ষিত লোকজন এরা কিন্তু একটা জায়গায় ভুল করছে, সবাই, আমি আপনি আমরা সবাই ভুল করছি। বাংলাদেশে কিন্তু রাজনৈতিক সমস্যা না, বাংলাদেশে যে জিনিসটা গত 16 বছর যাবত ফেস করছে এটা কিন্তু রাজনৈতিক সমস্যা না। এই সমস্যাটা আসলে কি? অন্য একটা দেশ ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আমাদেরকে ইনভাইট করে আছে। অর্থাৎ বিষয়টা এমন, কোন একটা পরিবারের কর্তাকে বাইরে রেখে অন্য একটা লোক এসে ওই পরিবারের গৃহবধূর সাথে সেক্স করতেছে, বাচ্চা পয়দা করতেছে ইলিগালি, কিন্তু কেউ কিছু বলছে না। বাংলাদেশ নামক আমাদের যে দেশ মাতা, এর সন্তান 17 কোটি বাংলাদেশি। এখন আমাদের সমস্যা কিন্তু একটা কথা, রাজনৈতিক না, রাজনৈতিক প্রবলেমটা আমাদের দ্বিতীয়। এখন এটা বলতে পারি আমাদের অনভিজ্ঞ, অশিক্ষিত, অদূরদর্শী রাজনীতিবিদদেরকে পরিবারতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে কোনো একটা জায়গায় বসিয়ে আমাদের দেশটাকে ইনডিরেক্টলি অন্য একটা দেশ নিয়ন্ত্রণ করছে। এখন আমাদের যত আন্দোলন, আমরা আন্দোলন করছি কাকে? হাসিনা শেখকে সরাতে হবে। আমরা আন্দোলন করছি হাসিনা শেখ, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। কিন্তু আমরা কি আসলে এই মুহূর্তে যেই আন্দোলনটা করছি, এই আন্দোলনটা কি গণতন্ত্রের জন্য আন্দোলন হওয়া উচিত, নাকি ভারতীয় ইনভেশনকে আমাদের চ্যালেঞ্জ করা উচিত? সাকিব, এই বিষয়টাকে আমি যেভাবে দেখি, কেউ বলবে আমি জেকব মিল্টনের সাথে একমত না, আমি যারা বলবে আমার সাথে একমত না, আমি রাজনৈতিক ডায়ালগের স্বার্থে, রাজনৈতিক ডিবেটের স্বার্থে যদি তাদেরকে বলি যে বাংলাদেশে আসলে কি আমরা গণতন্ত্র নাই, গণতন্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করছি, নাকি ভারতের ইনভেশন থেকে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করছি, এবং এই অ্যাটমসফিয়ারটা তৈরি করেছে ভারত, যাতে আমরা গণতন্ত্র উদ্ধার নিয়ে আমরা চিল্লাইতে থাকি, মধ্যে থেকে ভারত যেভাবে আমাদের উপরে ইনভেশনটা যেভাবে ইম্পোজ করবে। আমার কাছে কে যেন বলেছে, কাশ্মীরে যেভাবে আর্টিকেল 370 ইম্পোজ করা হয়েছে, বাংলাদেশে আর্টিকেল 370 ইম্পোজ করার জন্য তাদের সবকিছু রেডি। এখন আমি আর আপনি অথবা বাংলাদেশের জনগণ অথবা রাজনৈতিক দলগুলো এবং জনগোষ্ঠী, আমি যতই আপনাদেরকে বলি যে আমাদের জাতীয় পরিচয় অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট নেশন, আমরা ধীরে ধীরে ওই জায়গাটা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। চলে আসায় কি হয়েছে, আমরা এখনো গণতন্ত্রের জন্য আন্দোলন করি, আর ওইদিকে ভারত সরকার হাসিনাকে দিয়ে আমেরিকার জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টার সাথে মিটিং করে হাসিনাকে দিয়ে তারা যে কাজগুলো করানোর এটা করে দেয়। বাংলাদেশের ভাই বোনেরা, আপনারা কি জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করার আগে হাসিনা শেখ ভারতকে প্রত্যক্ষ এবং পরোক্ষ অথরিটি দিয়ে দিছে যে এই প্রজেক্টের যে কোনো সাবজেক্টে ইন্ডিয়া ইন্টারভিন করতে পারবে,
এই প্রজেক্টের যে কোনো ইস্যুতে ইন্ডিয়া সুপারভাইজ করবে এবং বাংলাদেশকে যতই যে সুপারভাইজ করবে এই জন্য তাদেরকে আবার পয়সাও দিতে হবে। কাগজে পত্রে তারা বলছে ইন্দো রাশা তাদের থার্ড প্রজেক্ট হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু হাসিনাকে দিয়ে ভারত এই কাজগুলো করায় নিতেছে। এখন আমরা সবাই গণতন্ত্রের আন্দোলন করছি, কিন্তু ভারত কি করছে? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে টোটাল বাংলাদেশটাকে ইনভেট করে আছে এবং তাদের লোকজন দিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা, বিদেশ নীতি, অর্থনীতি সবকিছু, পার্লামেন্ট সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমি সাকিব দুইজনে মিলে আমরা টকশো করছি, আমরা বলি বাংলাদেশের প্রত্যক্ষ নির্বাচন দিতে হবে, অথচ নির্বাচন বা গণতন্ত্র ইজ বিকাম সেকেন্ডারি এট দিস টাইম। আমাদের মেইন সমস্যা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব, এবং রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য গণতন্ত্র অথবা ডেমোক্রেসি অথবা একটা ইলেকশন এ পার্টিকল। বাট এই মুহূর্তে পাকিস্তানের সাথে, পশ্চিম পাকিস্তানিদের সাথে যে যুদ্ধটা তৈরি করা হয়েছিল তার চেয়েও এখন খারাপ অবস্থা বাংলাদেশিদের। যেই প্রেক্ষাপটে বাংলাদেশিদেরকে লবণ এবং মরিচ পাছায় ঢুকাইয়া দিয়া নিজের স্বার্থের কথা চিন্তা না করে, দূরদর্শিতা না দেখিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ তৈরি করা হলো। আমাদেরকে পাকিস্তানে এই অধিকার দেয় না, আমাদেরকে জব দেয় না, আমাদেরকে এইটা করে না, আমাদেরকে ওইটা করে না। পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ বাজাইতে হইব, পাকিস্তানিদের সাথে যুদ্ধ বাজাই আমাদেরকে স্বাধীন করতে হইব। আমি একটা কথা বলি, মহিলারা বিয়ে করে, বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে যায়, তারপরে শাশুড়ির বদনাম, শ্বশুরের বদনাম, দেবরের বদনাম, স্বামীর বদনাম, সব বদনাম করা হয়। বদনাম করার পরে যখন এই সম্পর্কটা খুব খারাপ অবস্থায় যায়, প্রতিবেশীরা, দুই চারজন বন্ধু বান্ধবরা ওই গৃহবধূকে পরামর্শ দেয়, বাপের বাড়ি চইল্লায়, দরকার নাই। আবার চাস্তো বোন, খালাতো বোন, আত্মীয় স্বজনরা বলে, আরে তুই চইল্লায়, তোরে আমরা টেক কেয়ার করবো, স্বামীর উপরে নির্ভর করার দরকার নেই। বেকুব মহিলাটা যখন স্বামীর বাড়ি ছাইরা বাপের বাড়িতে যায়, তখন সে ওই বাড়ির আর মেয়ে থাকে না, সে হয় কাজের বেটি। আমাদের বাংলাদেশ 1971 সালে যে যুদ্ধ করে আপনারা মুক্তিযোদ্ধা খেতাব নিয়েছেন, আপনারা এখন বেয়ারা বল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিং এ একথা লেখা আছে, আপনারা যারা বীর উত্তম, বীর বিক্রম দাবি করেন, আপনারা নাকি চেটের বাল ছিলেন, আপনারা নাকি চা বানায় খাওয়াইছেন, আপনারা নাকি বাল ছিঁড়েছেন। বাংলাদেশি ভাই বোনের একটা উদাহরণ আপনাদেরকে না দিলেই না। এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলেছি, আপনারা কিছুদিন আগে শুনেছেন মার্চ মাসে বাংলাদেশের এমভি আব্দুল্লাহ নামক একটা কার্গো শিপ ইন্ডিয়ান ওশেনে সোমালি পাইরেটদের দ্বারা, পাইরেট বলে যারা জলদস্যু তাদেরকে, ওখানে তাদের দ্বারা এই কার্গোটা হাইজ্যাক করা হয়েছে এবং হাইজ্যাক করার পরে ওখানে মুক্তিপণ দাবি করা হয়েছে। এবং মুক্তিপণ দাবি করার পরে রিসেন্টলি আমি শুনেছি বাংলাদেশ থেকে ওই কার্গোর লোকজনরা, মালিক আর ওখানে লোকজনরা কয়েক মিলিয়ন ডলার দিয়ে ওই জাহাজটাকে ওখান থেকে মুক্ত করেছে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, সোমালি পাইরেটদেরকে নিয়ে যে সমস্যাটা ওখানে আছে, এই সমস্যাটা তৈরি হয়েছে 1992-93 সালে। তখন সোমালির ওয়ারলর্ড জেনারেল ফারা আইদিদ যখন সোমালিয়া গৃহযুদ্ধ শুরু করেছে, আমেরিকানরা ওখানে গিয়ে মার খেয়েছে, তারপরে থেকে সোমালি পাইরেটরা ওখানে এই কাজ করা শুরু করেছে। এখন আমেরিকানরা একটা পর্যায়ে বুঝেছে যে ওখানে ইন্ডিয়ান ওশেনে যদি তারা ঠিকমতো তাদের সিকিউরিটি জোরদার না করে, তাইলে ইউরোপিয়ানদের বাণিজ্য এশিয়ানদের সাথে উল্টাপাল্টা হবে,
ওখানে তারা নিয়ন্ত্রণ হারায় ফেলবে এবং পরবর্তী সময় দেখা যাবে আমেরিকান পণ্য শিফট করতে গেলে, যে কোনো আমদানি করতে গেলে বা রপ্তানি করতে গেলে আমেরিকান বাজার এশিয়াতে নষ্ট হবে, মিডল ইস্টে নষ্ট হবে, অন্যান্য জায়গায় নষ্ট হবে। তো তারা এটাকে নিয়ন্ত্রণ করতে চায়। তো নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা ওখানে গ্রুপ করলো। আমেরিকা এসব ক্ষেত্রে বেশ ভালো, তারা একা কোনো জায়গায় যাবে না, দল বেঁধে লোকজনদেরকে নিয়ে যায়। ওখানে যাওয়ার পরে তারা একটা কাজ করেছে যেটাকে বলে কম্বাইন্ড ম্যারিটাইম ফোর্সেস, সিএমএফ। আমেরিকার নেতৃত্বে সিএমএফ করেছে। এখন এই সিএমএফ করার পরে তারা বিভিন্ন দেশকে বলেছে যে তোমাদের যে কারো শিপ এই অঞ্চল দিয়ে যদি যায়, তোমাদেরকে যদি এখানে সিকিউরিটি পেতে হয়, তোমরা সিএমএফ এটাই তোমরা যোগ দিতে পারো। এই কম্বাইন্ড ম্যারিটাইম ফোর্সেস এর এটার নেতৃত্ব হয়েছে আমেরিকার হাতে। এখন এই কম্বাইন্ড ম্যারিটাইম ফোর্সেসে আপনাদেরকে আমি বলি, শ্রীলঙ্কা যোগ দিয়েছে, ভারত যোগ দিয়েছে, পাকিস্তান যোগ দিয়েছে, মালদ্বীপ যোগ দিয়েছে, মিয়ানমার যোগ দিয়েছে। যোগ কে দেয় না জানেন? বাংলাদেশ। কেন যোগ দেয় না আপনারা এটা কি জানেন? বাংলাদেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র এই দুইটার উপরে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নাই। ইন্ডিয়া যে সিদ্ধান্ত নাই, ওই সিদ্ধান্তটা বাংলাদেশের সিদ্ধান্ত। তারা কি করে জানেন? ইন্ডিয়া বাংলাদেশ নেভাল ফোর্সকে তারা এইখানে ওইখানে পাঠায় ইন্টারনাল কোন ট্রেনিং এর জন্য, ইন্টারনাল কথাবার্তা বলার জন্য, কিন্তু আন্তর্জাতিকভাবে আমেরিকা বা ইউরোপিয়ানদের নেতৃত্বাধীন কোন ফোর্সে বাংলাদেশকে যোগ দিতে দেয়া হচ্ছে না। যখন যোগ দিতে দেয়া হচ্ছে না, এর অর্থ কি জানেন? বাংলাদেশকে এসব ক্ষেত্রে আন্তর্জাতিক এই এন্টিটি গুলোয়, অর্থাৎ যেই স্ট্রাকচারটা তৈরি করা হয়, আমি জানি না এটা সঠিক বাংলা কি, এই যে একটা ম্যারিটাইম ফোর্স করছে, একটা গ্রুপ তৈরি করছে, যে এই গ্রুপ দিয়ে তারা পাইরেটদের অর্থাৎ জলদস্যু যারা আছে তাদেরকে প্রতিহত করা হবে। তো এদের মাধ্যমে এই কাজগুলো তারা করবে। এখন ওখানে তারা দেয় না। আমি আপনাদেরকে যেটা বললাম সেখানে তাদেরকে যোগ দিতে দেওয়া হয় না। আরো একটা জিনিসের বাংলাদেশকে যোগ দিতে দেওয়া হয় না, সেটা হইতেছে ইউএস অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিং এগ্রিমেন্ট, যেটাকে বলে এসিএসএ। এটাই আসলে তারা কি করতেছে? লজিস্টিক্স অ্যান্ড জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, যেটাকে সংক্ষেপে বলে GSOMIA, টু অ্যাডভান্স ইটস এন্ডিউরিং সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স। এখন আন্তর্জাতিকভাবে মিলিটারি ইকুইপমেন্ট অথবা লজিস্টিক অথবা ইনফরমেশন এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যেও বাংলাদেশকে জয়েন করতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না এটা কি আপনাদেরকে বলে আমি টায়ার্ড হয়ে যাব? একটা কারণ, জয়েন করতে দেওয়া হয় না। বাংলাদেশের নিজস্ব কোনো সে নাই আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার ক্ষেত্রে কোথাও জয়েন করার জন্য। আপনাদের মনে আছে না, ব্রিক্সে জয়েন করার জন্য হাসিনা মাগি সাউথ আফ্রিকা পর্যন্ত দৌড়াইছে, এবং দৌড়ানোর পরে ওখানে গিয়ে পুটকিতে একটা চিমটি খাই আবার বাংলাদেশে ব্যাক করছে। ব্রিক্সের ধারে কাছেও যাইতে দেওয়া হয় না। ওয়ারাস ছোট খাটো ছাতা মাথা বালছল দেশ ওখানে ব্রিক্সে জয়েন করেছে, বাংলাদেশকে জয়েন করতে দেওয়া হয় না। যে আপনি বললেন যে জিসোমিয়া চুক্তি, যেটা এটা তো পিটার হাস সবসময় চাচ্ছিল যে বাংলাদেশ যাতে এই চুক্তিটা সাইন করে, কিন্তু এখানে ভারতের বাধার কারণেই কিন্তু বাংলাদেশ পারছে না। এটা মূল বিষয়। আচ্ছা, করতে বাধার কারণে টোটাল সাবজেক্টটা হচ্ছে দেন হু ইজ রানিং বাংলাদেশ। হাসিনা মাগি এই প্রেস কনফারেন্সে বলছে হু ইজ গোয়িং টু লিড, হু ইজ গোয়িং টু রিপ্লেস মি। মাগি, ও তো অলরেডি রিপ্লেস বাই মোদি। You are not in power, Maggie. Maggie, you are not in power. হাসিনা মাগি, তুমি ক্ষমতায় নেই। হাসিনা মাগি, তোমার কোনো সে নাই। হাসিনা মাগি, তোমাকে আমার দেশমাতা বাংলাদেশের জন্য একটা অভিশাপ হিসাবে আল্লাহ পাক এখনো তোমাকে ওখানে কেন বসিয়ে রেখেছে, এটা আল্লাহ পাক ভালো জানেন।
হাসিনা মাগি তুমি জিজ্ঞাসা করেছো আমার পরে কে নেতৃত্ব দেবে। মাগি তুই কোনো নেতৃত্ব দেস না। নেতৃত্ব দিতে গেলে শিক্ষা লাগে, নেতৃত্ব দিতে গেলে অভিজ্ঞতা লাগে, নেতৃত্ব দিতে গেলে দূরদর্শিতা লাগে, নেতৃত্ব দিতে গেলে দেশপ্রেম লাগে, নেতৃত্ব দিতে গেলে পরিকল্পনা করার মতো যোগ্যতা অভিজ্ঞতা সবকিছু থাকতে হয়। নেতৃত্ব দিতে গেলে নীতিবোধ থাকতে হয়, নেতৃত্ব দিতে গেলে চরিত্রের দরকার হয়, শিষ্টাচারের দরকার হয়। মাগি এর কোনটাই তোর নাই। আমি যে বিষয়টাকে আপনাদের কাছে একের পর এক আপনাদেরকে আমি বলছি যে প্রত্যেকটা বিষয় চেরা বিচার করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনার নিজের পরিচয় থাকবে না, আপনার নিজেদের অস্তিত্ব থাকবে না। আজকের এই বিষয়টা নিয়ে সাকিব শো শুরু করার আগেই বলছে আমরা অনেকগুলো বিষয়ে কথা বলবো, কিন্তু আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাচ্ছি আপনার দেশ বাংলাদেশ এবং আমরা বাংলাদেশ স্বাধীনতা চেতনা আপনাদেরকে বলছি আপনাদের ওই বাল নামক স্বাধীনতাটা নাই, ওই বাল নামক সার্বভৌমত্বটা নাই, ওই বাল নামক অস্তিত্বটা আপনাদের নাই, ওই বাল নামক পরিচয়টা আপনাদের নাই। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি